আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এটা ছিল ঈদের আগের ভিডিও। তো এতদিন থেকে ভিডিওটি শেয়ার করব করে আর শেয়ার করা হচ্ছিল না, যেহেতু আমি একদিন পর পর ভিডিও শেয়ার করি, তো ওভাবে আর প্রতিদিন শেয়ার করতে পারি না। তো এখানে ঈদের জন্য অনেকগুলো লাচ্ছি আনা হয়েছে, এরপর হচ্ছে মেকারনি, এরপর হচ্ছে সেমাই আনা হচ্ছে। তো আমি এগুলো কীভাবে গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এখানে যেহেতু অনেকগুলো লাচ্ছি বা সেমাই, তো আমি যদি এভাবে রাখি তাহলে দেখা যায় কি অনেকটা জায়গা জুড়বে আর রাখতে অনেকটা সমস্যা হবে। এই জন্য আমি চাচ্ছি সবগুলো প্যাকেট থেকে বাহির করে আলাদা আলাদা করে জারের মধ্যে ভরে রাখলে জায়গাটা কম লাগবে আর একটু গুছানো থাকবে, আর হয়তো একটু এলোমেলো লাগবে। তো প্রথমেই আমি ম্যাকারনিটা ঢেলে নিচ্ছি একটা জারের মধ্যে। এরপর হচ্ছে আমি এখানে লাচ্ছিগুলো নিচ্ছি, বড় একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো লাচ্ছি ঢেলে নেব। এভাবে করে রাখলে আমার কাছে অনেকটা সুবিধা মনে হয়। যখন বের করব রান্না করার জন্য তখন প্যাকেট খোলার মতো আর ঝামেলা থাকে না। আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়া যায়। তাছাড়া যখন যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিতে পারবো, বাকিগুলো আমার বক্সের থেকে যাবে। তো আমি সবগুলো যদি একসাথে খাই তাহলে তো খাবই, আর যদি একসাথে না খাই তাহলে অল্প অল্প করে যখন যা প্রয়োজন তখন তা নিয়ে আমি ইউজ করব। এভাবে করে আমার রাখাটা আমি মনে করি অনেকটা সুবিধাজনক। আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হচ্ছে গিয়ে এই বাজারগুলো গুছাতে সেই পুরনো কথাটা আবারও আপনাদেরকে মনে করিয়ে দেই। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন বা আমার ভিডিওটি ক্লিক করে এই পর্যন্ত এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন, আমার চ্যানেলটি আজ নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি কাজটি করেই ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে লাচ্ছিগুলো আমার বক্সে ভরা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি নুডলসগুলোও এভাবে আমি আরেকটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি। এরপর হচ্ছে যে সেমাইগুলো আছে এগুলো আমি আর প্যাকেট খুলব না, এগুলো আমি একটা বিস্কুটের টিনের মধ্যে এগুলো আস্ত প্যাকেটগুলোই ঢুকিয়ে রেখে দেব। এরপর হচ্ছে আমি এখানে চালের গুঁড়ি বড় একটা কন্টেনারে সবগুলো গুঁড়ি রেখে দেব, আর বাকি যে গুঁড়িগুলো থেকে যাবে সেগুলো দিয়ে আমরা পিঠা বানিয়ে নেব। আর কুরবানির ঈদ বলে কথা, পিঠা তো অবশ্যই বানাতে হবে। আর রুটি পিঠা না খেলে যেমন কুরবানির ঈদে অসম্পূর্ণ রয়ে যায়, আমাদের মতো আর কারা কুরবানির ঈদে রুটি বা পিঠা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা সব সময় যেটা করি, আমরা নিজেরাই চাল শুকিয়ে ধুয়ে এরপর হচ্ছে আমরা নিজেরাই গুঁড়ি করে নেই। তো এভাবে করে গুঁড়ি বানালে আমাদের কাছে অনেকটা স্বাস্থ্যসম্মত মনে হয়। আমরা আবার কিনে গুঁড়িটা খুবই কম আনি। এখানে ছিল 10 কেজি চালের গুঁড়ি, তো সব গুঁড়িটুকু আমার এখানে কন্টেনারে জায়গা হয়নি, কিছুটা গুঁড়ি রয়ে গেছে। তো এগুলো আমি এভাবেই রেখে দিব, আমার যেহেতু কাজে লেগেই যাবে। এরপর হচ্ছে আমি কিছুটা আদা রসুন পেস্ট করে নেব। আর কিভাবে অতি সহজে তাড়াতাড়ি করে আদা
ছিলে নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সব সময় যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আমি যেভাবে সবসময় বাসায় করি। আর এখানে হচ্ছে 1 কেজি আদা। তো আমি সবগুলো আদা একসাথে ব্লেন্ড করব না, যেহেতু কুরবানির ঈদ, ফ্রিজে হয়তো বা জায়গা নাও থাকতে পারে আমাদের, আবার আত্মীয় স্বজনরা অনেক দূরে, আমরা যেহেতু বাসায় থাকি আর বাড়িতে তো অনেক লোকই আছে, তো আমাদের আত্মীয় স্বজনের মাংসগুলো আমাদের ফ্রিজে রেখে দিতে হয়, এরপর ঈদের পরে সবার বাসায় পাঠাতে হয়। আর যারা আসেন তারা তো নিয়ে যান, তো এর জন্য আর ফ্রিজে কোনো জায়গা থাকে না। এই জন্য আমি মশলা অল্প করে বানিয়ে নিচ্ছি, যাতে করে আর ফ্রিজে রাখা যায় না। শুধুমাত্র ঈদের দিনের জন্যই আর পিঠা বানানোর জন্য আমি কিছুটা মশলা বানিয়ে নিচ্ছি। আর আমি জাল পিঠাতেই আদা রসুনটাই দেই, এর জন্য আমি আদা রসুনটাই আগে বানিয়ে নিচ্ছি। তো আমি একটা বোলের মধ্যে আদাগুলো ভিজিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা এখানে চাইলে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে পারেন। এতে করে হয় কি, আদাগুলো একদম তরতাজা হয়ে যায় আর খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। আমি সবসময় যেটা করি, আমি একটা চামচ নিয়ে চামচের সাহায্যে এভাবে খোসাগুলো উঠিয়ে নেই। আপনারা চাইলে এভাবে চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন, এতে করে কোনো আদা অপচয় হয় না, শুধুমাত্র খোসাটাই উঠে আসে। আর যদি আপনারা চান চামচ দিয়ে না করে ঔষধের যে খালি প্যাকেট আছে এগুলো দিয়েও তুলে নিতে পারেন। আমি কিন্তু সবসময় চামচ দিয়ে করি, আমার অনেকটা সহজ হয় চামচ দিয়ে করে নিলে। আর আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো আর জানেনি, আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে আদা রসুন ফুজেন করা সহ ডিটেলসে সব কিছু শেয়ার করা আছে। আপনারা চাইলে আগের ভিডিওগুলোও দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। আর এটাও আমি আজকেও সামান্য পরিমাণে শেয়ার করলাম কিভাবে আদা রসুন সংরক্ষণ করতে হয়। সবগুলো আদা ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি আদাগুলো কেটে স্লাইস করে এরপর হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এদিক দিয়ে আমি আদাগুলো কেটে নিচ্ছি ছিলে, আর অপর দিকে হচ্ছে আমার যা রসুনগুলো খুব সুন্দর করে ক্লিন করে এরপর হচ্ছে রসুনগুলোও কেটে দিচ্ছেন। তো আমি একসাথে আদা রসুনগুলোই ব্লেন্ড করে নেব। আমার আজকের ভিডিওতে বেশ কিছু নয়েজ রয়েছে, আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর মধ্যে বা আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিলাম, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। সবগুলো আদা পেস্ট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি রসুনগুলোও পেস্ট করে নেব। আর এভাবে পেস্ট করে আপনারা চাইলে আইস ট্রেতে দিয়ে টুকরো টুকরো করে আইস করে নিতে পারেন। আর আমি যেহেতু আমার একদিনেই কাজে লেগে যাবে এর জন্য আমি আর আলাদা আলাদা কিউব করছি না, আমি একসাথে একটা বাটির মধ্যে একটাই রেখে দিচ্ছি। একটার মধ্যে আদা আর একটার মধ্যে রসুন রেখে দিচ্ছি। আমি যেহেতু একদিনেই কাজে লাগিয়ে দিব তো এভাবে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রেখে দিবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।